আমরা একটু লাস্ট ক্লাসের যে রিভিউ গুলো একটু দেখার চেষ্টা করি। লাস্ট ক্লাসে আমরা ওই এক্সটার্নালিটি নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, এক্সটার্নালিটি জিনিসটা কি আমরা জানি যে কোনো একটা কাজ না করেও বাট তার ইম্প্যাক্টটা যদি কারো উপর আসে সেটাকে এক্সটার্নালিটিস বলা হচ্ছে। তো এই ধরনের ইম্প্যাক্ট দুই ভাবেই হতে পারে, পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। হ্যাঁ, এক্সটার্নালিটিস। আচ্ছা, তারপর এক্সটার্নালিটিস এর পরে ছিল মার্কেট ফেলিউর। হ্যাঁ, তো মার্কেট ফেলিউর কি? মার্কেট ফেলিউর হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে কনজিউমার এবং প্রডিউসারের ছাড়াও থার্ড কোনো পার্টি থাকে ইন্টারভেন করে, অর্থাৎ এফিশিয়েন্ট লেভেল অফ আউটকাম বা পারফেক্ট মার্কেট কম্পিটিশনের যে কনসেপ্টটা ছিল ওটা কাজ করে না। এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে মার্কেট ফেলিউর। হ্যাঁ, তো মার্কেট ফেলিউরের কারণগুলো ছিল এক্সটার্নালিটিস থাকলে পরে মার্কেটটা ফেল করে, আর পাবলিক গুডস এর ক্ষেত্রে মার্কেট ফেল করতে পারে, আর ইনফরমেশন যদি অ্যাসিমেট্রিক ইনফরমেশন থাকে অর্থাৎ ইমপারফেক্ট ইনফরমেশন থাকে তাহলে মার্কেট ফেল করে। হ্যাঁ, অর্থাৎ পারফেক্ট মার্কেট কম্পিটিশনের যে কনসেপ্টটা ওটা কাজ করে না। তারপর আমাদের এক্সটার্নালিটিস জিনিসটা আসছিল। এটা কি এক্সটার্নালিটিস? আর এক্সটার্নালিটিস হচ্ছে যে থার্ড পার্টিতে ইন্টারভেন করা, প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে থার্ড কোন একটা পার্টি এসে মার্কেটে ইন্টারভেন করা। তো এক্সটার্নালিটিস নেগেটিভ এন্ড পজিটিভ এক্সটার্নালিটিস ছিল। তো নেগেটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রে ছিল না একটা এক্সাম্পল ছিল সেকেন্ড হ্যান্ড স্মোকার, অর্থাৎ নন স্মোকার কোনো পার্সনের সামনে যদি একজন স্মোকার এসে স্মোক করতে থাকে তাহলে নন স্মোকার সে এফেক্টেড হয় নেগেটিভলি। এটা নেগেটিভ এক্সটার্নালিটিস এর একটা এক্সাম্পল। আর পজিটিভ এক্সটার্নালিটিস হচ্ছে এডুকেশন বা গার্ডেনিং, এই ধরনের ল্যাম্প পোস্ট, এগুলো হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস এর এক্সাম্পল। তো এখানে নেগেটিভ এক্সটার্নালিটিস এর এক্সাম্পল বলা হচ্ছে, অর্থাৎ নেগেটিভ এক্সটার্নালিটিস আছে একটা ডায়াগ্রামটা ভার্টিক্যাল লাইনে কস্ট আর হরিজন্টাল লাইনে কোয়ান্টিটি দেখানো হচ্ছে। এক্সটার্নালিটিস থাকা মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, নেগেটিভ এক্সটার্নালিটিস থাকা এখানে থাকা মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া। তো এখানে প্রাইভেট কস্ট এবং মার্জিনাল কস্ট ডিফারেন্ট। এখানে দেখা গেছে যে আসলে ইকুইলিব্রিয়াম, সোশ্যালি অপটিমাল ইকুইলিব্রিয়াম হচ্ছে Q1, বাট প্রাইভেট অপটিমাম কোয়ান্টিটি হচ্ছে Q0, অর্থাৎ নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে ওভার প্রোডাকশন হয় ইকোনমিতে। তো তার জন্য সলিউশন হিসেবে বলা হচ্ছে যে যদি পরে নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে তো প্রোডাকশন কমানোর জন্য ট্যাক্স ইম্পোজ করতে পারেন গভর্নমেন্ট। এখন আসি পজিটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রে। পজিটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রে হচ্ছে আন্ডার প্রোডাকশন হয়। হ্যাঁ, সোশ্যালি ডেজারেবল আউটকাম লেভেল হচ্ছে Q1, বাট প্রাইভেটলি অপটিমাম লেভেল হচ্ছে Q0। সুতরাং এখানে আন্ডার প্রোডাকশন হচ্ছে, যেহেতু পজিটিভ এক্সটার্নালিটিস আছে। তো যেহেতু আন্ডার প্রোডাকশন, এখানে প্রোডাকশন বাড়ানোর জন্য গভর্নমেন্ট সাবসিডি দিতে পারে। হ্যাঁ, তারপর এই যে এগুলার কিভাবে কারেকশন করা যায় এক্সটার্নালিটিস থাকলে এইভাবে বলা হয়েছে এখানে। মার্কেটিং কিছু আমরা পাবলিক গুডস দেখলাম, পাবলিক গুডস এর ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এইটাই ছিল লাস্ট ক্লাস। হ্যাঁ, ওভারভিউটা। তো আমরা আজকে ক্লাসে শুরু করি। এখানে কি লাস্ট ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, আজকে ক্লাসে আমরা দেখি যে কোচ থিওরেম। হ্যাঁ, রোনাল্ড হেরি কোচ, উনি একজন, ওনার জন্ম ছিল 1910 এবং উনি 2013 মারা যান। একজন ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন এবং উনি প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি অফ শিকাগো ল স্কুলের প্রফেসর ছিলেন ইকোনমিক্সের। উনি নোবেল পুরস্কার পান 1991-এ। তো নোবেল পুরস্কার পান ওনার একটা আর্টিকেল লেখার জন্য। আর্টিকেলটার নাম ছিল দ্য নেচার অফ দ্য ফার্ম। এই আর্টিকেলটার জন্য উনি 1991-এ নোবেল পুরস্কার পান। ব্রিটিশ ইকোনমিস্ট, বাট উনি ওনার ওয়ার্কিং প্লেস ছিল ইউনিভার্সিটি অফ শিকাগো ল স্কুল। তো ওনার এমার্জেন্স অফ দ্য কোচ থিওরি, অর্থাৎ কোচ থিওরেমটা কেন আসলো বা কিভাবে, আমরা যে পজিটিভ বা নেগেটিভ এক্সটার্নালিটিস এর কথা বললাম, পজিটিভ এবং নেগেটিভ এক্সটার্নালিটিস ক্ষেত্রে গভর্নমেন্ট ইন্টারভেন করতে পারে। নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে পরে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে, আর পজিটিভ এক্সটার্নালিটিস থাকলে পরে গভর্নমেন্ট সাবসিডি দেয়। এই যে সাবসিডি বা ট্যাক্স, এগুলো দিয়ে গভর্নমেন্ট যখন মার্কেটে ইন্টারভেন করে কারেকশনের দিকে যায়, এটাকে বলা হচ্ছে পিগুবিয়ান সলিউশন, অর্থাৎ পিগুবিয়ান ট্যাক্স। তো এই কোচ, তো উনি এই পিগুবিয়ান ট্যাক্সের একটা
ক্রিটিসিজম করছেন, সমালোচনা করে উনি একটা আউটকাম, বেটার একটা আউটকাম বা সলিউশনের কথা বলছেন। অর্থাৎ উনি এই পিগুবিয়ান টেক্সটার সমালোচনা করতে গিয়ে উনি নতুন একটা থিওরি ইনভেন্ট করেন বা একটা থিওরি দেন। তো ওটাই পরবর্তীতে কোচ থিওরেম নামে পরিচিতি লাভ করে। তো এখানে বলা হচ্ছে যে ওভার দ্য ইয়ার দ্য প্রবলেম অফ হাউ টু ইন্টারনালাইজ দ্য এক্সটার্নাল ইফেক্ট is dominated by the Pigouvian theory. To some extent, Coase theory is developed through the criticism of the আচ্ছা, দীর্ঘদিন যাবত কোচ থিওরেমের পূর্বে সবাই বলা হয়তো আগে এটা একটা প্রসিদ্ধ সমাধান ছিল, যখন পজিটিভ বা নেগেটিভ এক্সটার্নালিটিস থাকতো পরে তখন এই যে পিগুবিয়ান যে সলিউশন বা পিগুবিয়ান ট্যাক্স বা সাবসিডি এটাকে সবাই সমাধান হিসেবে ধরে নিত। বাট কোচ এসে দেখলেন যে আসলে এই যে ট্যাক্স বা সাবসিডি এটা আলটিমেটলি এটা এফিসিয়েন্সি নিয়ে আসে না, এখানে কিছু ডিস্টরশন তৈরি হয়, সোসাইটির মধ্যে ডেড ওয়েট লস তৈরি হয়। তো তার চেয়ে বেটার কোনো ওয়েতে এই এক্সটার্নালিটিস সলিউশনটা করা যায় কিনা এটা নিয়ে কোচ একটা থিওরি প্রদান করেন। তো উনি বলছেন যে আসলে গভর্নমেন্ট যদি ইন্টারভেন করে মার্কেটের মধ্যে তাহলে যে সলিউশনটা হয় এখানে কিছু ডিস্টরশন তৈরি হয়, তার চেয়ে বেটার হচ্ছে এটাকে যদি মার্কেটের মধ্যে অর্থাৎ মার্কেট কোন একটা সলিউশন খুঁজে পাওয়া যায়, অর্থাৎ প্রডিউসার বা কনজিউমার তাদের হাতে যদি এই সমাধানটা ছেড়ে দেওয়া হয়, তারা যদি নেগোসিয়েশন বা বার্গেনিং করে একটা সলিউশনে পৌঁছায় তাহলে এটা বেটার হয়, এটা কোচ বলার চেষ্টা করছেন। তো উনি Pigouvian believes that the government should impose its taxes or subsidies to externalize the problem could be internalized. যখন কোনো externalities প্রবলেম থাকে তখন পিগু উনি সাজেস্ট করছেন যে ট্যাক্স বা সাবসিডি দেয়া যেতে পারে। তো এটাকেই পিগুবিয়ান সলিউশন বলা হচ্ছে, পিগুবিয়ান ট্যাক্স। তো পিগুবিয়ান ট্যাক্সটাই খুব বেশি প্রসিদ্ধ ছিল। এখন কোচ বলতেছেন যদি পরে ট্রানজ্যাকশন কস্টটা জিরো হয়, ট্রানজ্যাকশন কস্ট জিরো হওয়া মানে কি, মানে হচ্ছে যে সাধারণত বার্গেনিং হয় দুইটা পার্টির মধ্যে, হ্যাঁ, প্রডিউসার বা কনজিউমার। তো এই তাদের মধ্যে বার্গেনিং কস্ট বা আলোচনা করে একটা সমাধানে পৌঁছাইতে যে যদি তাদের মধ্যে কোনো কস্ট না লাগে, এই আলোচনায় বসা বা একজন আরেকজনের সাথে মিট করতে গিয়ে যদি কোনো কস্ট না থাকে, তাহলে উনি বলতেছেন যে যে কোনো একটা প্রপার্টি বা সম্পত্তি বা কোনো মালিকানা কাউকে যদি অ্যাসাইন করে দেওয়া হয় বা নির্ধারণ করে দেওয়া হয় যে, তাহলে পরে এটা ম্যাটার করে না যে যার উপরে অ্যাসাইনটা করে দেওয়া হোক প্রপার্টি রাইটস বলতে কোনো সম্পত্তির কোনো মালিকানা যাকেই দেওয়া হোক, কোনো সম্পত্তির মালিকানা যদি একজনকে অ্যাসাইন করে দেওয়া হয় বা নির্ধারণ করে দেওয়া হয়, তারপরে দুইটা পার্টির মধ্যে বা দুইজন ব্যক্তির মধ্যে যখন বার্গেনিং হয় বা কম্পিটিশন হয়, তাদের কম্পিটিশনের মধ্য দিয়ে এফিসিয়েন্ট আউটকাম চলে আসে, অর্থাৎ কোনো ডিস্টরশন থাকবে না। এখন কোচ বলতেছে যদি পরে কোনো একটা বা প্রোডাক্টের মার্কেট যদি ফেইলও করে, তারপরও সরকারের হস্তক্ষেপ করা উচিত না মার্কেটের মধ্যে, এবং এটা মার্কেট মেকানিজমের মধ্যে ছেড়ে দেওয়া উচিত আউটকামটা কোনো একটা ইকুইলিব্রিয়াম আউটকাম রিস্টোর করার জন্য। এটা ক্লিয়ার হইব আমরা একটু এক্সাম্পলটা দেখার পরে। হ্যাঁ, কোচ বলতেছেন যে এইরকম সরকার যখন পজিটিভ বা নেগেটিভ এক্সটার্নালিটিস যাই থাকুক না কেন, সরকারের ওই মার্কেটে বা ওই প্রোডাক্টে হস্তক্ষেপ করা উচিত না, বরং যে প্রডিউসার এবং কনজিউমার আছে তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তো প্রডিউসার এবং কনজিউমার তারা কম্পিটিশন করে বা আলোচনা করে তারা একটা ইকুইলিব্রিয়াম সলিউশনে পৌঁছাইবে। এটা ছিল কোচের মূল বক্তব্য। কোচের বক্তব্য হচ্ছে যে মার্কেটে সরকারের বা হস্তক্ষেপ করা উচিত না। মার্কেটের যে ন্যাচারাল যে ফোর্স আছে প্রডিউসার এবং কনজিউমার, তারা নিজেরা কম্পিটিশন করে বা প্রতিযোগিতা করে তারা একটা অপটিমাম সলিউশনে পৌঁছে যাবে, এটাই হচ্ছে বেটার সলিউশন। এটা কোচের বক্তব্য। ঠিক আছে, এটা একটা এক্সাম্পলটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। আমরা দেখি প্রাইভেট। আচ্ছা, এখন কোচ বলতেছেন this is the question of how the effectively private markets can deal with the externalities থাকলে প্রাইভেটলি এটা সলিউশন করা উচিত, গভর্নমেন্ট না। In essence, it states that the private parties can solve the problem of externalities of their own. বলছে যে সরকার হস্তক্ষেপ না করলেও যে প্রডিউসার বা কনজিউমার বা এই যে এক্সটার্নালিটিস যে দুইটা পক্ষ থাকে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে বা কম্পিটিশন করে তারা একটা
অপটিমাম সলিউশনে পৌঁছাইব। এবং তারা বার্গেন করে উইদাউট কস্ট যদি থাকে, তাদের মধ্যে বার্গেনিং করার যে একটা কস্ট যদি না থাকে, তাহলে সোসাইটির মধ্যে অ্যালোকেশন অফ রিসোর্সেস এফিশিয়েন্টলি ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, আমরা এটা দেখার চেষ্টা করি। অলসো অ্যাসার দিস ইন অর্ডার টু দিস অকার্স বার্গেনিং মাস্ট বি, এখানে কোচ থিওরেমের যে অ্যাজাম্পশনটা এটা দেখি। হ্যাঁ, এগুলা এই কন্টেন্ট গুলা, যে এই স্লাইড গুলাতে মূলত তার বক্তব্যটাকে ক্লিয়ার করার জন্য আমি যে কথাগুলো বললাম এটাকেই এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, থিম স্টেটমেন্টস হোয়ার দেয়ার ইজ আ কনফ্লিক্ট অফ প্রপার্টি রাইটস ইন বোথ পার্টিস ক্যান বার্গেন অন নেগোশিয়েশন টার্মস। এখন কোচ থিওরেমের যে অ্যাজাম্পশন গুলা ছিল, এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কোচ তার থিওরিটা এস্টাবলিশ করছেন। থিওরিটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইকুয়াল স্ট্যাটাস অফ বার্গেনিং পার্টনার। হ্যাঁ, অর্থাৎ এই যে দুইটা পার্টি যে থাকবে, বা প্রডিউসার বা কনজিউমার, কেউ কাউকে বায়াস করতে পারবে না, অর্থাৎ সবারই মানে ব্যালেন্স অফ পাওয়ার একটা সিচুয়েশন। হ্যাঁ, এখানে প্রডিউসার বা কনজিউমার কেউ একটু বেশি ক্ষমতাধর বা কারো একটু বেশি পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই ধরনের কিছু হইব না। নো ট্রানজেকশন কস্ট। ট্রানজেকশন কস্ট বলতে হচ্ছে এই যে দুইটা পার্টি, প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে তাদের যে আলোচনা, নেগোসিয়েশন বা কম্পিটিশন, এর জন্য কোনো কস্ট পড়বে না। এর জন্য কোনো কস্ট থাকতে পারবে না। নো ইনকাম ইফেক্ট, নো গভর্নমেন্ট ইন্টারফেয়ার, এখানে গভর্নমেন্ট কোনো ইন্টারভেন করবে না। তো এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কোর্সের যে থিওরিটা, এখন এই এক্সাম্পলটা আমরা দেখার চেষ্টা করি। এটাই হচ্ছে একটু গুরুত্ব দিয়ে বা মনোযোগ দিয়ে এই এক্সাম্পলটা লক্ষ্য করতে হবে। এক্সাম্পলটার মধ্যে বলা হয়েছে যে দুইজন ব্যক্তি, ইফ আ ফ্যাক্টরি পলিউটস রিভার, একজন ফ্যাক্টরি ওনার আছেন একটা পক্ষে, আরেকটা পক্ষে আছে ফিশারম্যান, হ্যাঁ, বা জেলে। তো এখন যে ফ্যাক্টরি ওনার এবং যে ফিশারম্যান, তারা প্রায় পাশাপাশি তাদের বসবাস। তো এই ফ্যাক্টরির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, একটা নদী আছে। হ্যাঁ, ফ্যাক্টরির ঠিক পাশে একটা নদী আছে। এখন যে ফ্যাক্টরি ওনার, সে ফ্যাক্টরিতে প্রোডাকশন করতে গেলে ওখানে কিছু গার্বেজ তৈরি হয়, সেই গার্বেজ গুলাকে ডাম্প করতে হয় রিভারের মধ্যে। ঠিক আছে, যদি তার প্রোডাকশনটা রান করতে হয়, তাহলে সে এই তার ফ্যাক্টরির পাশেই হচ্ছে একটা ফার্ম আছে, একটা ফ্যাক্টরির পাশে হচ্ছে একটা নদী। এখন যে যার ফার্ম আছে বা ফ্যাক্টরি আছে, সে যদি প্রোডাকশন রান করে, তাহলে ওখান থেকে কিছু গার্বেজ তৈরি হয় এবং সেই গার্বেজ গুলো নদীতে ডাম্প করতে হয়, নদীতে ফালাইতে হয়। ঠিক আছে, এখন নদীতে যদি ওই গার্বেজ গুলো মানে ফেলে দেওয়া হয়, তাহলে ওই নদীটা দূষিত হয়। এরকম একটা সিনারি। এখন ঠিক ওই ফ্যাক্টরির পাশেই একজন ফিশারম্যান বা জেলে বাস করে। সে তার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখন যেহেতু ফ্যাক্টরি ওনার, সে যেহেতু নদীর মধ্যে গার্বেজ গুলো ডাম্প করতেছে, নদীটা দূষিত হয়ে যাচ্ছে দিন দিন। এতে করে যে ফিশারম্যান, তার নদীতে সে আগে থেকে এখন কম পরিমাণ মাছ পাচ্ছে, অর্থাৎ তার মাছ ধরাতে একটা বাধা তৈরি হয়েছে। যেহেতু দিন দিন নদীটা দূষিত হয়ে যাচ্ছে, সুতরাং নদীর মধ্যে মাছ কমে গেছে। সুতরাং ফিশারম্যান আগের মতো এখন আর মাছ পাচ্ছে না নদীতে। এইরকম একটা সিনারিও, একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখন এই যে ফ্যাক্টরি ওনার বা ফ্যাক্টরির যে মালিক বা ফার্মের যে মালিক, সে যেহেতু নদীর মধ্যে দূষিত তার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলা ডাম্প করতেছে, এবং এই ডাম্প করার ফলে ফিশারম্যান এটা নেগেটিভলি এফেক্টেড হইতেছে। ফিশারম্যান কিন্তু নদীটা দূষণ করার জন্য দূষণকারী হিসেবে সে দায়ী না, বাট তারপরেও সে নেগেটিভলি এফেক্টেড, কারণ নদীর মধ্যে সে মাছ পাচ্ছে না আগের মতো। এখন নদীটা পলিউট করতেছে ফ্যাক্টরি ওনার। তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে এখন কিভাবে এখন কি করতে পারে, যে ফ্যাক্টরি বা যে ওনার আছে, সে যদি নদীতে তার যে ওয়াস্ট প্রোডাক্ট গুলা ডাম্প বা গার্বেজ গুলো যদি ডাম্প না করে, তাহলে তার ফ্যাক্টরিতে প্রোডাকশন কমে যায়। সে যদি কম পরিমাণ পলিউট করে রিভার, তাহলে তার প্রোডাকশন কম হয়। তার যদি প্রোডাকশন কম হয়, সে যদি নদীকে কম পলিউট করে, তাহলে ফিশারম্যানের জন্য লাভ। আর যদি ফ্যাক্টরি ওনার যদি বেশি পরিমাণ নদী দূষণ করে, তাহলে ফিশারম্যান বেশি ক্ষতিগ্রস্ত। তো এই ধরনের একটা সিচুয়েশন সোসাইটির মধ্যে থাকতে পারে, বা এইরকম অনেক ধরনের মার্কেট বা প্রোডাক্টে এই ধরনের কিছু সিচুয়েশন থাকে। তো এখন কথা হচ্ছে যে
ফ্যাক্টরি ওনার সে কি নদী দূষিত করতেই থাকবে আর ফিশারম্যান সে কি ক্ষতিগ্রস্ত হতেই থাকবে, নাকি ফ্যাক্টরি যে মালিক সে নদী কোনো দূষণ করবে না, ফিশারম্যান শুধু লাভবান হবে? এই ধরনের সিচুয়েশন বা প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়, এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যায়? তো এটা এই ধরনের প্রবলেম সলিউশনের জন্যই কোস্ট উনি একটা সলিউশনের কথা বলছেন, ওটা আমরা নেক্সট দেখব, গ্রাফ দিয়ে দেখার চেষ্টা করব। এই স্টোরিটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, স্টোরিটা কি ক্লিয়ার? জি স্যার। স্টোরিটা সিম্পল একটা স্টোরি, যে একজন হচ্ছে যে ফ্যাক্টরি ওনার আছেন আর একজন ফিশারম্যান। যে ফ্যাক্টরিটা যে জায়গায় লোকেটেড ওর পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। এখন ফ্যাক্টরি ওনার তার প্রোডাকশন উৎপাদন করার জন্য ফ্যাক্টরিতে সে তার যে প্রোডাকশন যে প্ল্যান্ট এখান থেকে যে গার্বেজ গুলো হয় সেগুলো সে নদীতে ডাম্প করতে থাকে, নদীতে ফেলে। এখন নদীতে ফেলার পরে এই ওয়াস্ট প্রোডাক্ট গুলো নদীতে ফেলার পরে নদীটা দূষিত হয়ে যায়। এখন নদী যেহেতু দূষিত হয়ে যাচ্ছে, তো সুতরাং ফিশারম্যান আগে থেকে সে নদীতে মাছ কম পাচ্ছে। ঠিক আছে, এরকম একটা সিনারি। এই সিনারিতে এখন যে ফ্যাক্টরি ওনার সে কতটুকু ওয়াশ বা কতটুকু গার্বেজ সে নদীতে ফেলবে, বা ফিশারম্যান কতটুকুতে স্যাটিসফাই। ঠিক আছে, কিভাবে নদীর একটা স্বাভাবিক বা নদীতে এই নদীটাকে কিভাবে কারেকশন করা যায়? হ্যাঁ, নদীটা তো একটা হচ্ছে, নদী কারো ব্যক্তি মালিকানায় নাই, ধরা হলো যে নদীটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রপার্টি। এখন এই ধরনের সিচুয়েশন কিভাবে কি করা যায়? তো আমরা দেখি এটার সলিউশনটা কি। এখানে বলা হচ্ছে ইফ এ ফ্যাক্টরি পলিউটস দ্য রিভার দেন দ্য ফিশারম্যান আর এফেক্টেড। বলা হচ্ছে যদি নদীটা দূষিত হতে থাকে তাহলে যে জেলে আছে সে ক্ষতিগ্রস্ত হয়, আর দেয়ার ইনকাম ইজ রিডিউস এন্ড দেয়ার হেলথ। এখন যেহেতু নদী দূষিত হচ্ছে, ফিশারম্যান নদী থেকে কম মাছ পাবে, এবং নদীর আশেপাশে যারা বসবাস করে তাদের স্বাস্থ্যগত একটা সমস্যা তৈরি হবে যদি নদীটা দূষিত হতে থাকে। এখন বলা হয়েছে যে এই যে নদীটা, এটা তো বাবা সরকারি সম্পত্তি বা এটার মালিকানা কেউ না, কিন্তু এখন ধরে নেওয়া হয়েছে যদি এই নদীটার মালিকানাটা যদি যার ফ্যাক্টরি আছে তাকে দিয়ে দেয়া হয়, তাহলে একটা সমাধান হতে পারে। বা এই নদীর মালিকানাটা যদি ফিশারম্যানকে দিয়ে দেয়া হয়, তাহলে তারা আলোচনা করে একটা সমাধানে পৌঁছাইতে পারবে। কোচ বলছে যে এই যে নদীটা যেহেতু এখন কারোই মালিকানায় নাই, তো এটা যে ইচ্ছে যার বেশি ক্ষমতা সে ওই নদীটাকে ব্যবহার করতে পারে। যদি ফ্যাক্টরি ওনারের বেশি ক্ষমতা থাকে তাহলে সে নদীটাকে পলিউট করতে থাকবে, আর যদি ফিশারম্যানদের যদি বেশি ক্ষমতা থাকে তাহলে তারা ফ্যাক্টরি ওনারকে বলবে যে না, তোমরা নদী দূষিত করতে পারবা না। এটা হচ্ছে যে মাসেল পাওয়ার ব্যবহার করে এরকম একটা সিচুয়েশন। কিন্তু কোচ বলতেছেন যে না, এইভাবে তো আসলে মারামারি করে বা মাসেল পাওয়ার শো করে তো একটা সমাধানে পৌঁছানো যায় না, এটা একটা বিশৃঙ্খলা তৈরি হয় সমাজের মধ্যে। মারামারি করা তো কোনো সমাধান না। তো উনি বলতেছেন যে এই নদীটার মালিকানা হয়তো ফিশারম্যানকে দিয়ে দেয়া হোক, নয়তোবা ফ্যাক্টরি ওনারকে দিয়ে দেয়া হোক। যাকে যে কোনো একজনকে যদি ওই নদীর মালিকানাটা দিয়ে দেয়া হয় তাহলে তারা আলোচনা করে বা কম্পিটিশন করে বার্গেন করে আলোচনা করে একটা সমাধানে পৌঁছাইতে পারবে। সেটা কিভাবে সমাধানে আসতে পারে? এখন বলা হয়েছে যে নদীর মালিকানাটা ফ্যাক্টরি ওনার যে আছে, যে ফার্মের মালিক, তাকে দিয়ে দেয়া হয়েছে। তাহলে এখন এখন যেহেতু মালিকানা কার আছে? ফ্যাক্টরি ওনারের। এখন ফ্যাক্টরি ওনারের যেহেতু মালিকানা আছে নদীর, সে নদীকে যত ইচ্ছে তত সে দূষিত করতে পারবো, এটা কেউ বাধা দিয়ে, ফিশারম্যান তাকে বাধা দিতে পারবো না। এখন ফিশারম্যান যেহেতু তাকে বাধা দিতে পারবো না শক্তি প্রয়োগ করে, বাট ফিশারম্যান বলতে পারে আবার নদী যদি দূষিত হয় তাহলে ফিশারম্যানের জন্য সমস্যা। এখন ফিশারম্যান বা জেলে বলতে পারে যে তুমি নদী দূষিত করো না, তুমি যদি নদী দূষিত না করো তাহলে তোমাকে আমি কিছু টাকা পেমেন্ট করব। তুমি যদি কম নদী দূষণ করো, যে পরিমাণ কম দূষণ করলা সেইটুকু কমের জন্য আমি তোমাকে কিছু টাকা দিব। ঠিক আছে, এটা ফিশারম্যান অফার করবে ফ্যাক্টরি ওনারকে। তাহলে ফ্যাক্টরি ওনার দেখবে যে আসলে আমি নদী দূষিত করলে
যত টাকা পাইতাম প্রোডাকশন করে তা থেকে যদি বেশি টাকা আমি ফিশারম্যানের কাছ থেকে পাই পলিউট না করে, তাহলে তো আমার নদী পলিউট করার কোনো দরকার পড়ে না। পলিউট করে যেটুকু আমি প্রফিট করতে পারতাম তা থেকে যদি বেশি টাকা আমি ফিশারম্যানের কাছ থেকে পাই পলিউট না করার জন্য, তাহলে তো আর যে ফ্যাক্টরি ওনার তার কি নদী বা এই রিভারটা পলিউট করার দরকার পড়ে? হুম। না স্যার। না স্যার। এখন এটা এইরকম একটা সিচুয়েশন, হ্যাঁ। তো ফিশারম্যান যদি অফার করে এমন বেশি টাকা যে ফ্যাক্টরি ওনার নদীটা পলিউট করলে যেটুকু প্রফিট করে তা থেকে যদি বেশি সে ফিশারম্যানের কাছ থেকে টাকা পায়, তাহলে সে রিভারটা পলিউট করবে না। এটা হলো একটা সিনারিও। এটা হচ্ছে সিনারিওটা হচ্ছে যদি পরে ওই নদীটার মালিকানাটা ফ্যাক্টরি ওনারকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা আবার অপোজিট একটা সিনারিওতে যাই। এখন নদীর মালিকানাটা কাকে দিয়ে দেওয়া হয়েছে? ফিশারম্যানকে দিয়ে দেওয়া হয়েছে। ফিশারম্যানকে দিয়ে দেওয়ার মানে কি? যে এই নদীতে কেউ ওয়াস্ট প্রোডাক্ট ডাম্প করতে পারবে না বা গার্বেজ ডাম্প করতে পারবে না। কারণ ফিশারম্যানের কাছে বা নদীর মালিকানা থাকা মানে কি, ফিশারম্যানের এক্সপেকটেশন হচ্ছে নদীটা ক্লিন থাকুক, এটাতে কেউ পলিউট না করুক, বা সে করতে দিব না পলিউট যদি ফিশারম্যানের মালিকানা থাকে নদীতে, তাই না? এরকম একটা সিনারিও। এখন যেহেতু নদীর মালিকানাটা ওই জেলের বা ফিশারম্যানের, এখন ফিশারম্যানের এক্সপেকটেশন হচ্ছে যে ক্লিন একটা ওয়াটার থাকুক বা নদীর একটা স্বাভাবিক প্রবাহ থাকুক। এখন এটা নদীর যদি স্বাভাবিক প্রবাহ থাকে তাহলে পরে আবার ফ্যাক্টরি ওনারের সমস্যা, কারণ তার প্রোডাকশন করতে গিয়ে যে গার্বেজ গুলো তৈরি হয় এগুলো তো নদীতে ডাম্প করতে হয়। এখন নদীর মালিকানা যদি ফিশারম্যানের কাছে থাকে তাহলে ফ্যাক্টরি ওনার তাকে অফার করবে কিছু টাকা পে করার জন্য। ফ্যাক্টরি ওনার এইভাবে অফার করতে পারে যে আমি তোমাকে নদীটা পলিউট করার জন্য আমি তোমাকে কিছু পেমেন্ট করব, কিছু টাকা দিব। তখন ফিশারম্যান চিন্তা করে দেখবো যে আমি নদীটা ক্লিন রাখলে, এখানে পলিউট না করলে কেউ আমার যেটুকু প্রফিট হয়, এখন ফ্যাক্টরি ওনার যদি নদীটা পলিউট করে আমাকে কিছু পেমেন্ট দেয় এবং ক্লিন থাকার ফলে আমার ফিশারম্যানের যে প্রফিট হয় তা থেকে যদি বেশি টাকা সে ফ্যাক্টরি ওনারের কাছ থেকে পায়, তাহলে তো ফিশারম্যান কি করব, বলবো যে হ্যাঁ তুমি নদীটা পলিউট করো, সমস্যা নাই। তাহলে তো ফিশারম্যানের লাভ, কারণ নদীটা ক্লিন থাকলে তার যে প্রফিট তার থেকে যদি বেশি পরিমাণ টাকা সে ফ্যাক্টরি ওনারের কাছ থেকে পায়, তাহলে সে ফ্যাক্টরি ওনারকে পারমিট করবে যে তুমি নদীটা পলিউট করো। ঠিক আছে? তো এইরকম দুইজনের, দুইটা পার্টির দুই ধরনের এক্সপেকটেশন থাকে, তাহলে তাদের ইন্টেনশন হচ্ছে অপোজিট। তাহলে কিভাবে ইকুইলিব্রিয়ামে আসা যায়? হ্যাঁ, তো এখানে বলেছে কোচ শোস দ্য লিস্ট কস্ট মেথড টু লিড আ অপটিমাম সলিউশন। তো এই ধরনের একটা সিচুয়েশনে কোচ বলতেছে তাদের মধ্যে একটা অপটিমাম সলিউশন বার্গেনিং করে একটা অপটিমাম সলিউশনে আসা যায়। সেটা কিভাবে আসা যায় এই ডায়াগ্রামটা দিয়ে উনি এটা ব্যাখ্যা করছে। ডায়াগ্রামটার মধ্যে ভার্টিক্যাল লাইনে দেখানো হচ্ছে মার্জিনাল ড্যামেজ, আর একটা হচ্ছে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, আর ভার্টিক্যাল লাইনে হচ্ছে, সরি এটা ভার্টিক্যাল লাইনে হচ্ছে মার্জিনাল ড্যামেজ আর মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, আর হরাইজন্টাল লাইনে হচ্ছে পলিউশন লেভেল। তো এটা আমি একটু ব্যাখ্যা করি। এই যে আপওয়ার্ড স্লোপ যে স্ট্রেট লাইনটা, এই যে এটা হচ্ছে মার্জিনাল ড্যামেজ কার্ভ। মার্জিনাল ড্যামেজটা কি? এটা হচ্ছে ফিশারম্যানের, যে ফিশারম্যান তার বিহেভিয়ার কার্ভ। তার বিহেভিয়ার কার্ভ কি? পলিউশন যদি বাড়তে থাকে তাহলে যে ফিশারম্যানের কি হয়, ক্ষতির পরিমাণ বাড়তে থাকে, তাই না? নদী যত বেশি পলিউট হইব তাতে ফিশারম্যান কি বেশি ক্ষতিগ্রস্ত হইব না? জি স্যার। তো যেহেতু পলিউশন বাড়ার সাথে সাথে ফিশারম্যানের ক্ষতির পরিমাণ বাড়তে থাকে, তো ফিশারম্যানের ক্ষতি এবং পলিউশন লেভেল দুটার সাথে পজিটিভ একটা রিলেশন, এই জন্য আমরা একটা আপওয়ার্ড স্লোপ কার্ভ পাইলাম। এটাকে বললাম আমরা কি, মার্জিনাল ড্যামেজ কার্ভ। তো এটা কার বিহেভিয়ার, কার জন্য অ্যাপ্লিকেবল? ফিশারম্যানের জন্য। ঠিক আছে? এই স্ট্রেট লাইন আপওয়ার্ড স্লোপ কার্ভটা, মার্জিনাল ড্যামেজ কার্ভটা, এই মার্জিনাল ড্যামেজ কার্ভটা হচ্ছে ফিশারম্যানের জন্য অ্যাপ্লিকেবল। ফিশারম্যানের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে যে যদি পরে এই যে পলিউশনটা যদি বাড়ে তাহলে ফিশারম্যানের ক্ষতির পরিমাণটাও বাড়তে থাকে, এই জন্য আপওয়ার্ড স্লোপ একটা কার্ভ পাই। আচ্ছা, এবার আসি এই যে রেড লাইন, যে কার্ভ লাইনটা, কনভেক্স টু অরিজিন যে কার্ভটা আছে এটা নিয়ে আসি। এটা হচ্ছে মার্জিনাল
অ্যাবেটমেন্ট কস্ট, এটা হচ্ছে যে ফ্যাক্টরি যে ওনার তার বিহেভিয়ারাল কার্ভ। তার বিহেভিয়ার কি? তার বিহেভিয়ার হচ্ছে ফ্যাক্টরি ওনারের লাভ হচ্ছে সে যদি বেশি পলিউট করতে থাকে, ঠিক আছে, তাহলে তার লাভ বেশি, কারণ সে বেশি প্রোডাকশন করতে পারবো, তার প্রোডাকশন ফ্যাক্টরিটা রান করতে পারবো। এখন ফ্যাক্টরি ওনার যদি কম পরিমাণ পলিউট করে তাহলে তার কস্ট কি? বেশি। আর ফ্যাক্টরি ওনার যদি তার পলিউশন লেভেলটা বাড়াইতে থাকে তাহলে তার জন্য কস্ট কি? কম, তাই না? কারণ তার বেশি প্রোডাকশন হবে, বেশি পলিউশন মানে বেশি প্রোডাকশন, আর বেশি প্রোডাকশন মানে কি? তার কস্টটা কম, ঠিক আছে? এই কার্ডটা কি বুঝে গেল? স্যার আবার একটু বলেন। মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, অর্থাৎ এই রেড লাইন কার্ভ লাইনটাকে আমরা বলতেছি যে ফ্যাক্টরি যে ওনার আছে বা ফার্মের যে মালিক, তার বিহেভিয়ারাল, তার আচরণগত একটা তার বিহেভিয়ারটা প্রেজেন্ট করার জন্য এই কার্ভটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হচ্ছে মানে হচ্ছে যে পলিউশন যত বেশি, ফার্মের মালিকের তার কি কস্টটা কি কম না? যে ফ্যাক্টরি ওনার আছে তার কস্ট বেড়ে যাবে যদি সে পলিউট কম করে নদীটা, তাই না? কারণ সে যদি কম পলিউট করে নদী, তাহলে তার কি প্রোডাকশন কম না? আর প্রোডাকশন কম মানে কি? তার কস্ট বেশি, তাই না? ফ্যাক্টরি ওনারের টার্গেট কি থাকে? বেশি পরিমাণ প্রোডাকশন করা না? এখন সে যদি কম পলিউট করে, সে কম পরিমাণ প্রোডাকশন করতে পারে, আর কম পরিমাণ প্রোডাকশন করলে তার কস্টটা কি হয়? বেশি হয়। ঠিক এইভাবে এটাকে চিন্তা করতে হবে। আর সে যদি আস্তে আস্তে পলিউশনের লেভেলটা বাড়ায়, ফ্যাক্টরি ওনার, তাহলে তার কি করতে পারে? সে বেশি পরিমাণ প্রোডাকশন করতে পারে, আর বেশি পরিমাণ প্রোডাকশন করা মানে কি? তার কস্টটা কমে আসা। কস্ট কমে আসা, এটা এই কস্ট মানে এটা কিন্তু প্রোডাকশন কস্ট না। কস্ট মানে হচ্ছে সে যদি নদীটাকে বেশি পলিউট করতে পারে তাহলে তার জন্য বেনিফিট কার জন্য? যে ফ্যাক্টরি ওনার। আর সে যদি নদীটা কম পলিউট করে তাহলে তার জন্য বেনিফিট কম। বেনিফিট কম মানে কি? কস্ট বেশি। আর বেনিফিট বেশি মানে কস্ট কম। এই সেন্সে একটা ডাউনওয়ার্ড স্লোপ, মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, এটার নাম হচ্ছে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, ঠিক আছে? তাহলে স্যার এমএসসি হওয়ার কথা ছিল না, যেহেতু মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট, তাহলে এমসিএ কেন হয়েছে? এমএসইও লেখা যায়, এমসিএ লেখা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? একটা অ্যারেঞ্জমেন্ট করে বা মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট বা মার্জিনাল কস্ট অফ অ্যাবেটমেন্ট একই কথা, হ্যাঁ? এটাকে যদি এইভাবে পড়া হয় মার্জিনাল কস্ট অফ অ্যাবেটমেন্ট তাও ঠিক আছে, বা মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট এমএসসি এইভাবেও ঠিক আছে। এটা ক্লিয়ার? এটা তেমন প্রবলেম, এটা তেমন কিছু না। বাট এটা বোঝা যে এটা ডাউনওয়ার্ড স্লোপ মানেই হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্যাক্টরি ওনার, আর সে যত বেশি পলিউট করবে তার কস্ট তত কম হবে। আর পলিউশন কম করা মানে তার এই যে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্টটা বেশি। সুতরাং আমরা দুইটা কার্ভ পেলাম, একটা আপওয়ার্ড স্লোপ, এটা হচ্ছে ফিশারম্যানের জন্য, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ, এটা হচ্ছে ফ্যাক্টরি ওনারের জন্য। এবার আমরা আসে দেখি যে পলিউশন লেভেলটা হচ্ছে এখন x1 পরিমাণ, ঠিক আছে? আমরা টিউবের কথা বলতেছি বা রিভারের কথা বলতেছি, যে যে রিভারের মধ্যে যে পলিউশন হচ্ছে সেটা হচ্ছে কতটুকু পরিমাণ? x1 পরিমাণ। তো x1 পরিমাণ যদি পলিউশন হয় তাহলে এখানে কি বেনিফিট? এখানে দেখা যাচ্ছে যে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল ড্যামেজ, তাই না? x1 লেভেলে কি কোনটা বেশি? মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল বেনিফিট না? মার্জিনাল বেনিফিট জি স্যার। এইটুকু, আর মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট হচ্ছে এইটুকু। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল ড্যামেজ। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে ফ্যাক্টরি ওনার আছে, সে এই x1 পরিমাণ পলিউশন লেভেলে যে ফ্যাক্টরি ওনার সে বেশি ক্ষতিগ্রস্ত। সে তার কস্ট এই x1 পরিমাণ প্রোডাকশন মানে পলিউশন হলে তার কস্ট হয়ে যায় x1a পরিমাণ, ঠিক আছে? আর যে ফিশারম্যান তার তার বেনিফিট হয়ে যায় কি? তার বেনিফিট থাকে xb পরিমাণ। তো এখন যেহেতু তার কস্ট বেশি ফ্যাক্টরি ওনারের,
এই x1 লেভেলে। সুতরাং সে চাইবো যে কিভাবে আরো পলিউশনটা বাড়ানো যায়। সুতরাং সে পলিউশন বাড়ানোর জন্য এই x1 থেকে x0 পরিমাণ যাওয়ার জন্য যে ফ্যাক্টরি ওনার আছে সে ফিশারম্যানকে কিছু পেমেন্ট করবে পলিউশনটা, কারণ ফিশারম্যান তো এমনিতেই পলিউশন বাড়াইতে সে পারমিট করবে না, সে পারমিট করবে। এখন ফ্যাক্টরি এটা কি হয়েছে, এখানে যদি কি করা হয়, ফিশারম্যানকে এই নদীটার মালিকানা দিয়ে দেয়া হয়েছে। ফিশারম্যানকে যদি নদীর মালিকানা দিয়ে দেয়া হয় এবং x1 পরিমাণ যদি পলিউশন লেভেল থাকে, তো এখানে দেখা গেছে যে ফ্যাক্টরি ওনার তার কস্টটা কি অনেক বেশি, সে চাচ্ছে আরো পলিউশন বাড়াইতে। এখন সে যদি পলিউশন বাড়াইতে চায় এবং নদীর মালিকানা এখন কার কাছে, ফিশারম্যানের কাছে, যেহেতু নদীর মালিকানা ফিশারম্যানের কাছে, সুতরাং ফিশারম্যানকে সে কি করবে, নদীটা পলিউট করার জন্য সে পেমেন্ট করবে। কতটুকু পেমেন্ট করবে, এ বি এই ই এই এ বি ই এইটুকু পরিমাণ সে পেমেন্ট করবে ফিশারম্যানকে নদীটা পলিউট করার জন্য। ঠিক আছে, এটা একটা লেভেল। এখন যদি x2 পরিমাণ ওভার পলিউশন হয়ে গেল, নদীটা অনেক বেশি পলিউশন হয়ে গেল, তো x2 পরিমাণ পলিউশন লেভেলে, কারসর কোথায়, আচ্ছা, এই x2 পরিমাণ পলিউশন লেভেলে এখানে হচ্ছে মার্জিনাল ড্যামেজটা কি গ্রেটার দেন মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট। এখন x2 পরিমাণ যদি পরে পলিউশন থাকে, এখন বলা হয়েছে যে এখন ওই নদীর মালিকানাটা কাকে দিয়ে দেওয়া হয়েছে, ফ্যাক্টরি ওনারকে। এখন ফ্যাক্টরি ওনারকে যেহেতু মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং সে মালিকানা পেয়ে অনেক বেশি পলিউট করে ফেলছে রিভার। সেটা কতটুকু পরিমাণ, x2 পরিমাণ। এখন ফ্যাক্টরি মালিক যেহেতু নদীটাকে খুব বেশি দূষিত করে ফেলছে এবং x2 পরিমাণ পলিউশন লেভেলে দেখা গেছে এখানে মার্জিনাল যে ড্যামেজ, অর্থাৎ ফিশারম্যানের বেশি ক্ষতি হইতেছে, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং ফিশারম্যান সে কিছু টাকা দিবে, সে কিছু পেমেন্ট করবে কাকে, ফ্যাক্টরি ওনারকে, যে কারণ যেহেতু নদীর মালিকানা ফ্যাক্টরি ওনার বা ফার্ম ওনারের কাছে, সুতরাং ফিশারম্যান পেমেন্ট করবে ফ্যাক্টরি ওনারকে যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি নদীটার দূষণ পরিমাণ আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসো। তো এখন দেখা গেল ফিশারম্যান যদি পরে ফ্যাক্টরি ওনারকে পেমেন্ট করে GHE পরিমাণ, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ফ্যাক্টরি ওনার আছে সে পলিউশনটা x2 থেকে কমিয়ে x0 পরিমাণে নিয়ে আসবে। তো আলটিমেটলি x1 বা x2 পরিমাণ পলিউশন, এগুলো হচ্ছে আনস্টেবল সিচুয়েশন। x1 পরিমাণ যদি আমার পলিউশন থাকে, সেটা হচ্ছে কম পরিমাণ পলিউশন। তো এখানে এই পরিমাণ পলিউশন করতে যে এখানে এই সিনারিওতে নদীর মালিকানা হচ্ছে ফিশারম্যানের কাছে, সুতরাং ফ্যাক্টরি ওনার সে নদীটাকে পলিউট করার জন্য পেমেন্ট করবে। পেমেন্ট করলে আস্তে আস্তে পলিউশন লেভেলটা বাড়তে থাকবে, সেটা x0 পরিমাণে এসে x0 পরিমাণ পলিউশন লেভেলে দেখা গেছে যে মার্জিনাল ড্যামেজ এবং মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট দুটাই সমান। সুতরাং এই x0 হচ্ছে আমার অপটিমাম লেভেল অফ পলিউশন। এখানে যে মার্জিনাল ড্যামেজ এবং মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট দুটাই সমান, এবং এটাই হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ, সুতরাং এই পয়েন্টে এসে ইকোনমিতে বা ওই রিভারটার মধ্যে পলিউশন অপটিমাম লেভেল অফ পলিউশন হচ্ছে x0 পরিমাণ। এই পরিমাণ পলিউশন হলে ফিশারম্যানও খুশি এবং ফ্যাক্টরি ওনার সেও খুশি, দুইজনের মধ্যে একটা ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি হয়েছে। আর রাইট সাইডে x2 পরিমাণ পলিউশন থাকা মানেই হচ্ছে এখানে হচ্ছে যে নদীর মালিকানা কার কাছে, নদীর মালিকানা হচ্ছে ফ্যাক্টরি ওনারের কাছে। যেহেতু ফ্যাক্টরি ওনারের কাছে মালিকানা, সে অনেক বেশি পলিউট করে ফেলছে নদীটা। এখন যেহেতু অনেক বেশি পলিউট করে ফেলছে এবং সেই জন্য ফিশারম্যান তাকে নদী বা ফ্যাক্টরি ওনারকে এই পলিউশন কমানোর জন্য সে টাকা দিবে, এবং সেটা আস্তে আস্তে x0 পরিমাণ চলে আসবে। x0 হয়ে গেছে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন যেখানে মার্জিনাল ড্যামেজ এবং মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট ইকুয়াল। সুতরাং ওই ইকোনমিতে বা ওই রিভারটার পলিউশন লেভেলটা হচ্ছে x0 পরিমাণ। ঠিক আছে, এটাই হচ্ছে অপটিমাম লেভেল অফ পলিউশন। তো এইভাবে কোচ বলছেন যে ইকোনমিতে একটা পলিউশন, একটা ইকুইলিব্রিয়াম লেভেল অফ পলিউশন হতে পারে, যেখানে এখানে কোনো গভর্নমেন্ট নাই বা কোনো থার্ড পার্টির ইন্টারভেন্ট নাই। এখানে ওই ফিশারম্যান এবং ফ্যাক্টরি ওনার তারা নিজেরা নেগোসিয়েট করে, বাট এখানে একটাই কন্ডিশন,
কন্ডিশনটা হচ্ছে ওই রিভারের বা নদীর মালিকানাটা যে কাউকে একজনকে দিয়ে দিতে হইব, সেটা হয় ফিশারম্যানকে দিয়ে দিতে হইব, নয়তো বা ফ্যাক্টরি ওনারকে দিয়ে দিতে হইব। তো যাকেই মালিকানা দিয়ে দেয়া হোক, একজনকে যদি মালিকানা দিয়ে দেয়া হয় তাহলে তারা দুই দুই ফিশারম্যান এবং ফ্যাক্টরি ওনার তারা একসাথে বসে বা কম্পিটিশন করে বা নেগোসিয়েশন আলোচনা করে তারা একটা ইকুইলিব্রিয়াম সলিউশনে পৌঁছায়। এবং সেই ইকুইলিব্রিয়াম সলিউশনটা হচ্ছে x0 পরিমাণ লেভেল অফ পলিউশন। এটাই হচ্ছে অপটিমাম লেভেল অফ পলিউশন। এটাই ছিল কোর্সের ফাইন্ডিংস বা এই ধরনের এক্সটার্নালিটিস কেসের ক্ষেত্রে সলিউশন। ঠিক আছে, তো এইটাই, এই যে আমি যে ডেসক্রিপশনের কথাটা বললাম এতক্ষণ যেভাবে, এইটারই একটা এখানে ইয়ে দেয়া আছে, হ্যাঁ ডেসক্রিপশন দেয়া আছে, ওই গ্রাফটার ডিটেলস ডেসক্রিপশন এখানে দেয়া আছে। ঠিক আছে, তো এখানে এরকম রিয়েল লাইফের একটা প্রবলেমের কথা বলা হয়েছে এখানে। আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা এরকম, জাস্ট আমি এটার ইয়েটা বলি, স্টোরিটা বলে দেই, যে একজন ডক্টর আছেন আর তার পাশেই হচ্ছে একজন কনফেকশনারি দোকানদার, হ্যাঁ কনফেকশনার দোকানদার, একজন ডাক্তার দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছেন একটা জায়গায়। তো তো উনি ডাক্তার বসবাস করতেছেন তার আবাসিক এলাকায়, এবং সে পাশেই বা তার বাসার একটা রুম সে কনসালটেন্সি হিসেবে ব্যবহার করেন, হ্যাঁ রুগী দেখার জন্য। তো দেখা গেল যে এর পাশেই একটা কনফেকশনারি দোকান তৈরি হয়েছে বা একটা কনফেকশনারি ফ্যাক্টরি তৈরি হয়েছে কিছুদিন পরে। তো কনফেকশনারি ফ্যাক্টরিটা তৈরি হওয়ার পরে দেখা গেছে যেহেতু কনফেকশনারি ফ্যাক্টরি, তো ওখানে প্রোডাকশন করতে গিয়ে নয়েজ তৈরি হয়। ঠিক আছে, ওই কনফেকশনারি বা ফ্যাক্টরিটা চালাইতে গেলে নয়েজ তৈরি হয়। এখন নয়েজ তৈরি হলে যে ডাক্তার যে যিনি রুগী দেখবেন, তো ওনার আবার প্রবলেম তৈরি হয় নয়েজটাতে। ঠিক আছে, এখন ডাক্তার সে রুগী দেখেন, এখানে যদি অনেক বেশি নয়েজ হয় তাহলে ওনার রুগী দেখতে প্রবলেম হয়। এখন একবারেই যদি নয়েজ না হয় তাহলে তো ওই কনফেকশনার যিনি আছেন উনি তো ওনার প্রোডাকশন করতে পারেন না, ফার্মটা চালাইতে পারেন না। এখন আবার কনফেকশনার সে যদি তার ফার্মটা চালায় বা সে এখানে যদি প্রোডাকশন করে বা নয়েজ ক্রিয়েট করে, তাহলে আবার ডাক্তারের প্রবলেম হয় রুগী দেখার। অর্থাৎ দুইজনের ইন্টারেস্ট দুই রকম, একজন নয়েজ দিয়ে বেনিফিটেড আর একজন নয়েজ দিয়ে এফেক্টেড, নেগেটিভলি এফেক্টেড। ঠিক আছে, তো এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এখন এবং দুইজন খুব এই যে কনফেকশনার এবং ডাক্তার খুব পাশাপাশি ওনাদের বসবাস। তো এইভাবে অনেকে দিন ওনারা চলতেছে, চলার পরে এক পর্যায়ে এমন হয়েছে যে কেউ কাউকে আর সহ্য করতে পারতেছে না। ডাক্তার বলতেছে যে তুমি নয়েজ ক্রিয়েট করো না, আমার প্রবলেম হয়। ঠিক আবার ওই কনফেকশনার সে বলতেছে যে নয়েজ না করলে আমার তো প্রোডাকশন হয় না, তুমি অন্য কোথাও চলে যাও। তো এইভাবে তারা আদালত বা কোর্টের দ্বারস্থ হলো। ঠিক আছে, তো যেহেতু দুইজনের ইন্টারেস্ট ভিন্ন, তখন তারা কোর্টে গেল। এই যে the doctor therefore brought a legal action to force the confection to stop using this machine. The court decision established that the doctor had, ঠিক আছে, তখন তারা এই ধরনের সমস্যা নিয়ে তারা কোর্টে গেল। তো কোর্টে যাওয়ার ফলে কোর্ট এইভাবে রায় দিল যে যিনি ডাক্তার আছেন ওর সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট পাওয়ার অধিকার আছে। অর্থাৎ যে কনফেকশনার যে আছে তার কি করা উচিত, ওই প্রোডাকশনটা করার সময় কোনো নয়েজ করা ঠিক না। তো এইভাবে কোর্ট একটা পার্শিয়াল মানে বায়াসড একটা রায় দিল। কার পক্ষে রায় দিল? ডক্টরের পক্ষে রায় দিল। বললো যে ডক্টরের একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট পাওয়ার অধিকার তার আছে, সুতরাং যে কনফেকশনার তার কি করা উচিত, ওই ফ্যাক্টরি প্রোডাকশনটা বন্ধ করে দেওয়া উচিত। তো এটা তো একটা বায়াস রায় হয়ে গেল, তাই না? রায়টা কি ডাক্তারের পক্ষে চলে গেল না? তো এখন ডাক্তারের পক্ষে রায় দেওয়ার ফলে কনফেকশনার সে কি হলো, ওরসফ, সে এখানে ক্ষতিগ্রস্ত হলো। তো এইভাবে আসলে এখন কোচ বলার চেষ্টা করছেন যে এই ধরনের সিচুয়েশনে কোর্টের আসলে মামলা করে বা কোর্টের একপাক্ষিক রায়ে কোনো মার্কেট সলিউশন বা মার্কেট আউটকাম আসে না, এটা একটা বায়াস রায় হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনে এই যে কোচ থিওরেমটা যদি অ্যাপ্লাই করা হইতো এই ডাক্তার এবং কনফেকশনারের যে প্রবলেমটা, তাহলে পরে কি হইতো, সোসাইটির মধ্যে একটা এফিশিয়েন্ট আউটকাম আসতো।
ওই যে রিভার ফিশারম্যান এবং ইন্ডাস্ট্রি ওনারের মতো, ঠিক আছে, এই একই ধরনের একটা এক্সাম্পল। তো এখানে যদি কোচ থিওরেমটা অ্যাপ্লাই করা হইতো তাহলে হয়তোবা এটা পার্শিয়াল রায় না হয়ে ডক্টর এবং কনফেকশনার তারা যদি একসাথে বসে একটা নেগোসিয়েশন করতো তাহলে একটা এফিশিয়েন্ট লেভেল অফ নয়েজ থাকতো পরে, বাট কেউই এতে কি হইতো না, ক্ষতিগ্রস্ত হইতো না, সবাই রাজি থাকতো। কোর্ট যেহেতু একপাক্ষিক রায় দিয়ে দিছে ডাক্তারের পক্ষে, সুতরাং কনফেকশনার এখানে এফেক্টেড, নেগেটিভলি এফেক্টেড। তো বা কনফেকশনার এখানে খুশি না এই রায়তে, বাট ডাক্তার খুশি। কিন্তু পূর্বে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওখানে ফিশারম্যান এবং ফ্যাক্টরি ওনার দুইজনই সমান পরিমাণ খুশি ছিল, কেউ যে বেশি গেইন করছে কেউ কম গেইন করছে এই ধরনের সিচুয়েশন ছিল না, একটা অপটিমাম লেভেল বা ইকুইলিব্রিয়াম লেভেল ছিল। বাট এখানে এসে যেহেতু কোর্ট ডাক্তারের পক্ষে রায় দিয়ে গেছে, ডাক্তার খুব বেশি খুশি, আর কনফেকশনার যে আছে সে একেবারেই খুশি না, কারণ রায়টা তার পক্ষে যায় নাই। সুতরাং এই ধরনের এক্সটার্নালিটিস থাকলে সেটা কোর্টের রায় দেয়া বা মামলা করে বা সরকারি হস্তক্ষেপে যে সলিউশনটা হয় সেটা একপাক্ষিক হয়, সেখানে একটা পার্টি জিতে যায় আর একটা পার্টি ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য এগুলাতে সরকারি হস্তক্ষেপ বা আইন মামলা মোকদ্দমা না করে এটাকে মার্কেটের মধ্যে, অর্থাৎ এই যে কনফেকশনার এবং ডক্টর তাদের মধ্যে যদি একটা বার্গেনিং পাওয়ার হইতো তাহলে তারা সবাই একটা ইকুইলিব্রিয়াম আউটকামের দিকে পৌঁছাইতে পারতো এবং সবাই খুশি থাকতো সমান পরিমাণ, কেউই ওর্স অফ হইতো না, কেউই খুব বেশি বেটার অফ হইতো না, সবাই ইকুয়াল পরিমাণ বেটার অফ হইতো। তো এই কেসটার কথাই এখানে একটা কেস স্টাডির কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে যদি গভর্নমেন্ট ইন্টারভেন থাকলে পরে কি হয়, কি ধরনের সিচুয়েশন হতে পারে, বাট এই সিচুয়েশনটার মধ্যে কোচ থিওরাম অ্যাপ্লাই করলে একটা এফিশিয়েন্ট লেভেল অফ আউটকাম বা এফিশিয়েন্ট লেভেল অফ নয়েজ থাকতো, যাতে করে ডাক্তার এবং কনফেকশনার সবাই বেটার অফ হইতো। এখন লিমিটেশনের কথা বলা হয়েছে এই থিওরিটা, এটা লিমিটেশন হচ্ছে আনইকুয়াল বার্গেনিং পাওয়ার। আসলে আমার সোসাইটির মধ্যে এটা আনইকুয়াল বার্গেনিং পাওয়ারই হয়। যেমন আমাদের দেশের পার্সপেক্টিভে বলা যায়, যেমন এই যে যে রিভার গুলা আছে সরকারি, যে যেমন আমাদের ঢাকার পাশে যে বুড়িগঙ্গা বা তুরাগ, তাই না, এগুলাতে যারা ইন্ডাস্ট্রি ওনার আছে খুব বেশি ক্ষমতাবান, তারা কিন্তু ইচ্ছে মতো নদীটা পলিউট করেই যাচ্ছে। আর নদীর তীরবর্তী যারা বাসিন্দা, যারা বস্তিবাসী বা জেলে আছে, তারা কিন্তু আসলে কিছুই করতে পারতেছে না। কারণ হচ্ছে কি, এই যে আনইকুয়াল বার্গেনিং পাওয়ার, অর্থাৎ একটা পক্ষ খুব বেশি শক্তিশালী আর একটা পক্ষ খুবই উইক। তো এইটা একটা প্রবলেম। তো একটা পক্ষ যদি খুব বেশি শক্তিশালী হয় আর একটা পক্ষ যদি খুব বেশি উইক হয় তাহলে কোচ থিওরাম অ্যাপ্লাই করা যায় না। তো এই কারণে আমাদের এই যে বুড়িগঙ্গা বা তুরাগ নদী দূষিত হতেই আছে, আর এটা কিন্তু স্টপ হচ্ছে না, দিন দিন দূষণের মাত্রা বাড়তেছে। সরকার মাঝে মধ্যে কিছু পদক্ষেপ নেয় নদী উদ্ধার করার জন্য, কিছুদিন পর আবার দখল হয়ে যায়, আবার পলিউশন মাত্রা বাড়তে থাকে। তো এই ধরনের সিচুয়েশন, আনইকুয়াল বার্গেনিং পাওয়ার থাকলে কোচ থিওরাম অ্যাপ্লাই করা যায় না। আর ট্রানজেকশন কস্ট আর নট জিরো। ট্রানজেকশন কস্ট বলতে কি, এই যে নদী দূষণকারী এবং ফিশারম্যান তাদের মধ্যে আসলে প্রপার কোনো চ্যানেল নাই যে আলোচনা করা বা নেগোসিয়েশন করে একটা অপটিমাম লেভেল বা আউটকামে পৌঁছানোর জন্য। এখন অনেক সময় একসাথে বসে আলোচনা করতে বসলে যে আমি তোমাকে এত টাকা দিব, তুমি দূষণ করো না, এটার জন্য একটা টাইম মিটিং ঠিক করতে হয়, ওই সময় সবার উপস্থিত আসতে হয়, তারপর ওখানে বিভিন্ন ধরনের কস্ট ইনক্লুড হতে পারে, তাই না, হয়তো এক পক্ষ রাজি নাও হইতে পারে ওই আলোচনায় বসার জন্য। তো এই ধরনের সিচুয়েশন যদি থাকে পরে তাহলে এই কোচ থিওরামটা অ্যাপ্লাই করা যায় না। এটাই ছিল আজকের, এখানেই শেষ, এটাই ক্লাস। এখন কি কার কি কোশ্চেন, এটা কি কি প্রবলেম আছে, কার কি কোনো কোশ্চেন আছে এখানে এটা নিয়ে? আমরা আবার যদি একটু প্রথম থেকে দেখার চেষ্টা করি, এখানে রোনাল্ড হ্যারি কোচ ওনার একটা বায়োগ্রাফি ইন শর্ট দেয়া, উনি বললেন যে কোচ থিওরেমের মানে পিগুবিয়ান যে ট্যাক্স বা সাবসিডি, ওনার এই ক্রিটিসিজম উনি ওনার স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার,
হ্যাঁ হ্যাঁ। স্যার বইয়ের যেই চিত্র দেওয়া আর আপনি যে চিত্র দিয়েছেন দুইটা তো আলাদা। বই কোন বই? এক একটা এখন এটার জন্য কোন বই আছে ইউনিক কোনো স্পেসিফিক্যালি? এটা অনেকটা গ্রাফ দিয়ে, আরো গ্রাফ দিয়ে, ম্যাথ দিয়ে ওটা বোঝানো যায়। হ্যাঁ, এক্সপ্লেন করা যায়। আমরা চাইলে ম্যাথও করতে পারি এটা। আর তাহলে স্যার আমরা একাধিক কোনটা ফলো রাইটারের করব? বই আছে, কোন রাইটার মানে কোন বইয়ের কোন গ্রাফ, ওটা হলে আমি বলতে পারবো। স্যার আমার কাছে তো বাংলা বইটা আছে নূর ইসলামের। মানে এটা তো হ্যাঁ অনেকগুলো রাইটারের বই। কার? নূর ইসলাম। জি স্যার। নূর ইসলাম, ওটা শেয়ার করতে হবে আমার সাথে। হ্যাঁ, জি তাহলে আমি স্যার। ওটার ওটার ইয়াটা আমি বলে দিতে পারবো, এক্সপ্লেনেশনটা, বা উনি কিভাবে এটাকে এক্সপ্লেন করছে। স্যার এখানে আবার অন্য একটা এক্সাম্পল দাও তো, এখন কি এক্সাম্পলের ভিত্তিতে এটা চিত্রগুলো কোনো চেঞ্জ হয়? এটা ম্যাটার করে না, মানে যেই এক্সাম্পল গুলাই হোক এই যে এরকমই থাকবে। হ্যাঁ, এক্সাম্পলের মধ্যে সিমিলারিটিস থাকবে। থিওরেমের মানে এই যে আমিও তো এখানে দুইটা এক্সাম্পলের কথা বললাম, দুটা কিন্তু এক্সাম্পল এক না, বাট ওদের নেচার গুলা কিন্তু এক্সাম্পলের এক না। আমি যে এখানে এই যে ফিশারম্যান এবং ফ্যাক্টরি ওনারের কথা বললাম, এবং লাস্টে একটা এক্সাম্পল বললাম ডক্টর এন্ড কনফেকশনার, এগুলো তো ওদের তো স্বার্থের দ্বন্দ্ব তো একই না। জি স্যার। ক্যারেক্টার ভিন্ন বাট স্টোরিটা এক। তো এরকম উনার মতো উনি হয়তো অন্য আর এগুলো নিয়ে অনেক উদাহরণ আছে বাস্তব রিয়েল লাইফে, এরকম এক্সটার্নালিটিস নিয়ে শত হাজার এক্সাম্পল আছে। তো উনি যে কোনো একটা এক্সাম্পল ইউজ করতে পারেন। তারপরে প্রবলেম হলে আমার সাথে শেয়ার করলে আমি ওটার এক্সপ্লেন করে দেব। ঠিক আছে স্যার। ঠিক আছে। জি আর স্যার। কি আর বাকিদের আর কি প্রবলেম? বইয়ের মধ্যে ওই যে কি নুরুল ইসলাম, কি নাম, নুরুল ইসলাম বা নুর ইসলাম, উনি যে গ্রাফ ইউজ করছেন ওটা ডক্টর স্ক্রিনে, নূর ইসলাম। হ্যাঁ ওটা স্ক্রিনে শেয়ার করলে আমরা ওটা নিয়ে কথা বলতে পারবো, সমস্যা নেই। কনসেপ্টটা এক। হ্যাঁ, ঠিক আছে স্যার। কনসেপ্টটা এক। বাকিদের আর কি প্রবলেম? আর এখানে এই যে আর্টিকেল গুলো খুব সহজ ভাবে লেখা। হ্যাঁ, এটা রিডিং দিতে হবে, ওটা পড়তে হবে বাসায়। দেন নেক্সট ক্লাস যদি সমস্যা থাকে তখন নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আবার ডিসকাস করব। ঠিক আছে, জাস্ট গ্রাফটা আমরা যদি আবার একটু রিপিটেশন আসি, যে এই যে ডাউনওয়ার্ড স্লোপ এটা হচ্ছে ফ্যাক্টরি ওনারের বিহেভিয়ার, আর যে আপওয়ার্ড স্লোপ এটা হচ্ছে ফিশারম্যানের বিহেভিয়ার। হ্যাঁ, ফিশারম্যানের বিহেভিয়ারটা কি? এটা হচ্ছে পলিউশন বাড়লে ফিশারম্যানের ক্ষতির পরিমাণ বাড়ে। আর ফ্যাক্টরি ওনারের বিহেভিয়ারটা কি? এখানে হচ্ছে ক্ষতির পরিমাণ বাড়লে ফ্যাক্টরি ওনার যে আছে মালিক, তার ক্ষতির পরিমাণ কম হয়। যত বেশি পলিউশন তত বেশি লাভবান কে? ফ্যাক্টরি ওনার। আর ফিশারম্যান যত বেশি পলিউশন তত বেশি তার ক্ষতি। একটা কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার। তো তারা আসলে আলটিমেটলি আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে এক্স জিরো অ্যামাউন্ট অফ লেভেল অফ পলিউশন থাকবে। হ্যাঁ, এতে করে ফিশারম্যানও খুশি বা ফ্যাক্টরি ওনারও খুশি। এবং তার কম বেশি পলিউশন থাকলে কি হয় এটা আমরা বললাম। যদি থাকে এক্স জিরো থেকে যদি কম পরিমাণ পলিউশন থাকে, এবং এই নদীর মালিকানাটা কার কাছে থাকে? যদি পরে ফিশারম্যানের কাছে থাকে। হ্যাঁ, এইগুলো মনে রাখবে, ফিশারম্যানের কাছে আছে, তখন এই নদীটাকে পলিউট করার জন্য এই ফ্যাক্টরি ওনার ফিশারম্যানকে পেমেন্ট করবে, এবং এই x1 থেকে পলিউশন লেভেলটা বাড়তে বাড়তে x0 পরিমাণ চলে আসবে। আচ্ছা, এখন যদি x2 পরিমাণ লেভেল অফ পলিউশন থাকে এবং নদীর মালিকানাটা কার কাছে আছে? এখন ফ্যাক্টরি ওনারের কাছে আছে। ফ্যাক্টরি ওনারের কাছে আছে, সে বেশি পরিমাণ পলিউট করে ফেলছে। এখন পলিউশনটাকে কমানোর জন্য ফিশারম্যান ফ্যাক্টরি ওনারকে পেমেন্ট করবে, এবং x2 থেকে পলিউশন লেভেলটা কমে x0। হ্যাঁ, স্যার এই যে ফ্যাক্টরি ওনারের কি লাভ? যদি মানে ফিশারম্যানকে পলিউট করার জন্য মানে বলতেছে, এটা তার কি লাভ হবে? আর ফিশার স্যার ওই যে ফ্যাক্টরি ওনার যে ফিশারম্যানকে বলতেছে যে ই করার জন্য, ওই যে নদী থেকে পলিউট করার জন্য, যে তার কি লাভ? ফ্যাক্টরি ওনার কাকে বলবে? ফিশারম্যানকে বলবে পলিউট করার জন্য? জি স্যার, আপনি এটা বললেন না যে ফিশারম্যানকে বলবে নদী মানে থেকে এখন পলিউট লেভেল করার কোথায় জন্য। আছে? কি সে x1 এ আছে নাকি x2 তে আছে? কোথায় আছে? মানে প্রথমে এটাকে আগে ফাইন্ড করতে হবে যে পলিউশন লেভেলটা কোথায়, x1 পরিমাণ। আচ্ছা, আমি আবার বলি x1 পরিমাণ যদি পলিউশন থাকে, x1 পরিমাণ পলিউশন থাকা মানে কি?
এখানে x1 পরিমাণ পলিউশন থাকা এবং নদীর মালিকানাটা এখন কার কাছে আছে? ফিশারম্যানের কাছে আছে। ঠিক আছে, ইকোনমিতে পলিউশন লেভেলটা কত? x1 পরিমাণ, এবং নদীর মালিকানা কার কাছে আছে এখন? ফিশারম্যানের কাছে আছে। এখন ফিশারম্যানের কাছে যেহেতু মালিকানা আছে, ফিশারম্যান কি করবে? চাইবে নদীটা কম পলিউট হোক, তাই না? এই জন্য কি কতটুকু পরিমাণ পলিউশন হইতেছে? x1 পরিমাণ। এখন যেহেতু x1 পরিমাণ কম পলিউশন হইতেছে, এখন কম পলিউশন হলে কে বেশি ক্ষতিগ্রস্ত? কে হয়? নদী পলিউট কম, তাহলে ক্ষতিগ্রস্ত কে হয়? ফ্যাক্টরি ওনার, তাই না? ফ্যাক্টরি ওনার। এখন যেহেতু ফ্যাক্টরি ওনার ক্ষতিগ্রস্ত হইতেছে, কারণ কি পলিউশন লেভেলটা কম, তো ফ্যাক্টরি ওনার কি করবে? যেহেতু সে ক্ষতিগ্রস্ত, সে চাইবো ফিশারম্যানকে কিছু টাকা দিয়ে নদীটাকে পলিউট করার জন্য। ঠিক আছে, এই x1 এখন যেহেতু কম পরিমাণ পলিউশন, এখন ফ্যাক্টরি ওনার বেশি ক্ষতিগ্রস্ত। এখন ফ্যাক্টরি ওনার এই ফিশারম্যানকে সে কিছু টাকা দিব, যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, কিছু পেমেন্ট করতেছি, তুমি আমাকে অনুমতি দাও তুমি নদীটা দূষণ করার জন্য। সুতরাং এই সিচুয়েশনে এই x1 থেকে পলিউশনটা বেড়ে x0 তে চলে যায়। ঠিক আছে, এখন স্যার যদি কেউ ওই মালিকানা নিতে না চায় তখন? না না, তাহলে তো সলিউশন আসবে না। মানে এটাতে প্রথম যে অ্যাজাম্পশনই তো ধরে নেওয়া হয়েছে যে মালিকানা কাউকে দিয়ে দিতে হবে, যেটা হয় ফিশারম্যানকে নয়তো বা ফ্যাক্টরি ওনারকে। কোস থিওরেমের এই অ্যাজাম্পশনই এটা। ও আচ্ছা। মালিকানা নিবে, মালিকানা দিলে এই যে বুড়িগঙ্গার মালিকানা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, নিবে না? এটাকে কেন্দ্র করে অনেক ব্যবসা হইব, সবাই নিতে রাজি হইব। কোন যদি সবাইকে যদি বিজিএমই যারা আছে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে বলা হলো যে নদীর মালিকানা তোমাদের, এই যে যেমন ইজারা দিয়ে দেয়া হয় না বিভিন্ন সরকারি জমি সম্পত্তি, ইজারা নেওয়ার জন্য অনেক লোক থাকে না, তারপরে এই যে সরকারি যে বাজারগুলো ইজারা দিয়ে দেওয়া হয় না, তখন তারা যে আবার প্রাইস চার্জ করে এই বাজারে কে বা কারা দোকান দিতে চায়, এগুলো কিন্তু একই প্রবলেম। এগুলোর সাথে খুব রিয়েল লাইফে খুবই এটা অ্যাপ্লিকেবল, খুব বেশি ব্যবহৃত হয়। সরকারি বাজার আছে না, ওই বাজারগুলো কি সরকার তো একজন মালিক এক বা একাধিক ব্যক্তিকে কি ইজারা দিয়ে দেয়, এবং তখন ওই ইজারাদাররা আবার দোকানদারের কাছ থেকে টাকা উঠায়, চাঁদা উঠায়, মালিকানা নিতে চাইবো। আর যদি এই ধরনের কোনো কেস থাকে যে মালিকানা একদমই কেউ নিতে চায় না, তখন কোস থিওরেম অ্যাপ্লাই করা পসিবল। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি যদি বাংলা বইয়ের গ্রাফ দুইটা গ্রুপে পিক দিয়ে দিই, আপনি দেখতে পারবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবো। দেন আমি, হ্যাঁ, ওটা দিলে ভালো হয়, ওখান থেকে একটা ছবি উঠাই গ্রুপে থাকলে, দেন আমি ওটা নিয়ে তার নেক্সট ক্লাসে তখন ওই গ্রাফ রিলেটেড আবার আমরা, ভদ্রলোক ঠিক কি আছে গ্রাফ স্যার। ইউজ করছে আমি তো দেখি নাই, ওকে প্রাইম গ্রুপে দিলে আমরা ওটা নিয়ে আবার ডিসকাস করবো নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আর 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 কি কি প্রবলেম? আর কার কি প্রবলেম? কোনো প্রবলেম আছে? তাহলে আমরা শেষ করে দিই আজকে। হ্যাঁ, ওকে স্যার। না হ্যাঁ হ্যাঁ, কারো কি প্রবলেম আছে? না স্যার।